আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকে বসন্তের এই সুন্দর মিষ্টি সকাল থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং বসন্তের শুভেচ্ছা জানিয়ে আমার এই ভিডিওতে আমি চলে যাচ্ছি। আজকে আপনারা নিচে ভিডিও থাম্বনেল দেখে বুঝেছেন যে যারা আপনার সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী যে পদটা আছে, অর্থাৎ 16তম গ্রেডের যে পদ আছে, এই পদের জন্য যারা পরীক্ষা দিতে যাচ্ছেন এবং এই পদের পরীক্ষা যেটা সামনেই আছে, তো তাদের জন্যই মূলত আমার আশা। আপনারা কি কি পড়বেন, সাজেশনটা কেমন হতে পারে, আপনারা কি বই থেকে পড়বেন বা কিভাবে কি করবেন এবং ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নেবেন, মূলত সব কিছু নিয়েই আজকে আমার এখানে আসা। ভিডিওটা একটু লং হতে পারে, আপনারা আমাকে একটু সময় দিবেন, কারণ আপনাদের টোটাল যা যা জানার ইচ্ছা আছে বা যা যা জানার আছে বা যা যা আপনার করতে হবে সব এখান থেকে আপনি জেনে যেতে এবং কী কী করতে হবে তাও আপনি বুঝে যেতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমেই চলে যাচ্ছে হচ্ছে এই সার্কুলারটা কবে হয়েছিল। দেখুন, এই সার্কুলার বিষয়ে একটু বলার আগে একটা জিনিস বলা খুব দরকার। এই চাকরিটা হচ্ছে টেনশনবিহীন চাকরি, রিল্যাক্সড চাকরি যদি আপনি চান আপনার নিজের ইউনিয়ন বা উপজেলায় থেকে, সেই চাকরি হচ্ছে এটা। কোনো আহামরি কোনো কাজ এখানে নাই। এবং আপনি এই চাকরির পরীক্ষার একটা মজার বিষয় হচ্ছে এর সার্কুলার যখন হয় তার 2 বছরের মধ্যে আর এক পরীক্ষা হয় না। বুঝতে পেরেছেন? মানে সার্কুলারে অন্তত 2 বছর পরে পরীক্ষা, অন্যান্য পরীক্ষা যেখানে সার্কুলারে 2 মাস পরে হয়, এই পরীক্ষাটা সার্কুলার 2 বছর পরে হয়। এরকমই হয়ে আসতেছে, ঠিক আছে? আমি নিজেও এই সার্কুলারের পদে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেছিলাম বহুত আগে, কিন্তু আমি পরীক্ষা দিতে পারিনি। তার মধ্যে আমার অলরেডি অন্য চাকরি হয়ে গেছে, আমি জয়েন করে গিয়েছি, তাও সেই পরীক্ষা হয়নি, এমনও হয়েছিল। আপনারা নিশ্চয়ই একটু খোঁজ নিলে জানতে পারবেন। এটা আপনারা আরও ভালো বুঝবেন যারা চাকরি পরীক্ষা দেন আর কি, বা এই পদে যারা আবেদন করেছেন আগে পরে। এখন এই সার্কুলারটা হয় হচ্ছে 2024 সালে 9 জুন এবং 209টা শূন্য পদে এবং স্থায়ী রাজস্ব পদে এটা হয়। এবং এই পদের পরীক্ষা আগামী আপনার এই যে মে মাস আসতে যাচ্ছে, অর্থাৎ 2026 সালের যে মে মাস, এই মে মাসে মাঝামাঝি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এই পরীক্ষাটা, ঠিক আছে? এবার হচ্ছে এই পরীক্ষাটা কোথায় হয়। দেখুন, এই পরীক্ষাটা নিজ জেলাতে হবে, বুঝছেন? এবং আরেকটা বিষয় হচ্ছে এটা নিয়োগ কোথায় হবে, এটা তো বুঝতেই পেরেছেন, ইউনিয়ন সমাজকর্মী, সো এটা উপজেলা ভিত্তিক বা ইউনিয়ন ভিত্তিক নিয়োগ হবে। আর হচ্ছে আপনার এর কাটমার্ক কীভাবে নির্ধারিত হবে। দেখুন, এটা প্রাইমারির মতন প্রায় কাটমার্ক নির্ধারিত হওয়ার বিষয়টা, যেহেতু এটা উপজেলা ভিত্তিক নিয়োগ, উপজেলা ভিত্তিতেই আপনার কাটমার্ক হবে। অর্থাৎ আপনার উপজেলাতে যতজন টিকবে তার উপর থেকে বা আপনাদের যতজন নেওয়া হবে আর কি, তার উপরই কাটমার্ক হবে, সারা বাংলাদেশে এটা হবে না। বুঝতে পেরেছেন? গেল এটা। এবার আসেন আপনার পরীক্ষার মান বন্টন। দেখুন, মোট 70 নম্বরের পরীক্ষা হয়, অর্থাৎ শুধুমাত্র এমসিকিউ এবং ভাইবা, এই 70 নম্বরেরই পরীক্ষা পর্যন্ত হয়ে আসতেছে সেই বহুত আগে থেকে, এবং আশা করি এই সামনে যেটা আসতে যাচ্ছে সেখানেও এটা হবে। নাম্বারগুলো হচ্ছে বাংলাতে 20 মার্ক, ইংরেজিতে 20 মার্ক, গণিতে 15 এবং সাধারণ জ্ঞানে 15। অর্থাৎ সাধারণ জ্ঞানের ভিতরে আপনার বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুটাই থাকে, ঠিক আছে? তবে কোনো বিজ্ঞান আসে না। এবার আসেন আপনার যে বিষয়গুলা, তা হচ্ছে আপনার সাজেশনটা কেমন হতে পারে। দেখুন, 2016 সালের মে মাসের 20 তারিখে একটা পরীক্ষা হয়েছিল, 2022 সালের অক্টোবরের 22 তারিখে একটা পরীক্ষা হয়েছিল। এই যে দুটা পরীক্ষা ইউনিয়ন সমাজকর্মীর এই কাছাকাছি সময়ের ভিতরে, এই 10 বছরের মধ্যে এই দুটা পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কোন কোন জায়গায় বেশি এসেছে, প্রায় সিমিলার কোথায় বেশি বেশি এসেছে, এইগুলোই মূলত আমি সাজেশন আকারে তৈরি করেছি। আমার বিশ্বাস এর বাইরে আপনাদের আর পড়তে হবে না, ঠিক আছে? তো একটু খেয়াল করেন, আপনাদের এভাবে পড়লেই যথেষ্ট এই পদের জন্য। একটু দেখেন আর কি। দেখেন, বাংলাতে 20 মার্কের উপরে যে বিষয়গুলো, অর্থাৎ 2016 সালে এবং 2022 সালে যা যা আসছে একটু খেয়াল করেন। শব্দের উপরে আসছে হচ্ছে 5টা, ধ্বনির উপরে আসছে 1টা, সন্ধির উপরে আসছে 4টা, সমাসের উপরে 2টা, শব্দের অর্থের উপরে 1টা, এক কথা প্রকাশের উপরে 1টা, বাগধারের উপরে 3টা, প্রবাদ প্রবচনের উপরে 1টা, বিরাম চিহ্নের উপরে 2টা, পদ প্রকরণের উপরে 2টা, বানানের উপরে 1টি, সংজ্ঞার উপরে 2টি। অর্থাৎ সংজ্ঞা বলতে আপনার বিভিন্ন ধরনের এই যে ব্যাকরণের যে সংজ্ঞাগুলো এর উপরে, তারপরে ধরেন উপসর্গের পরে 1টি, বর্ণের পরে 2টি, এবং সাহিত্য অংশ থেকেও প্রশ্ন এসেছে এবং 9টি প্রশ্ন এসেছে সাহিত্য থেকে। বুঝতে পেরেছেন? এই 2 টার্মে যে পরীক্ষাটা হলো, সেই 2 টার্মে এই গেল বাংলার 20 মার্ক। তো বুঝতেই পেরেছেন, এই যে 15টা টপিক বললাম, এই 15 টপিক মোটামুটি পড়লেই আপনার পরবর্তী পরীক্ষাতে যেটা আসতে যাচ্ছে সেখানে ইনশাআল্লাহ আপনাদের সবকিছু কভার করতে পারবেন। আর একটা কথা বলে রাখি, যদি এটা বলা আগে উচিত ছিল, আপনি যদি 70-এর ভিতরে 60 পান, মানে 60, তাহলে আপনি ধরে রাখতে পারেন আপনার চাকরি ইনশাআল্লাহ হবে। এবং ভাইভাতে যদি আপনি পাস করেন, 60-এর নিচে যদি পান, সর্বনিম্ন 55, এর নিচে আপনি পেলে আর এই পরীক্ষার জন্য টিকতে পারবেন না, যদি পদ মাত্র 209টা। আর একটা বিষয় হচ্ছে, যে সকল জেলায় নিয়োগ হবে না, সেই 9টা জেলা, সেই 9টা জেলার নাম আমি একটু বলে দিচ্ছি। এটা আমি যদি একটু আগে বলা উচিত ছিল, তো সাজেশনের মাঝখানেই বলে দিচ্ছি, একটু দেখেন। তা হচ্ছে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি,
জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, মাগুরা এবং ঝালকাঠি, এই যে 9টা জেলার কথা বললাম, এই 9 জেলায় কোনো ধরনের কোনো নিয়োগ এই 209 পদে হবে না। তার মানে এই 9 জেলা বাদ দিয়ে, বুঝতে পেরেছেন, 64 জেলা 9 জেলা বাদ দিয়ে বাকি যে কয় জেলা থাকে সেই কয় জেলাতে এই 209টা পদে নিয়োগ হচ্ছে এবং আপনারা তারাই হয়তো আবেদন করেছিলেন। ওকে, যদি আপনাদের মনে না থাকে তাই আপনাদের মনে করিয়ে দিলাম যারা ভিডিও দেখতে এসেছেন। ওকে, একটু খেয়াল করেন। এবার আসেন ইংরেজি বিষয়। এই ইংরেজি বিষয়ে যে 20 মার্ক, সেখানে এসেছিল পার্টস অফ স্পিচ থেকে 8টা, স্পেলিং থেকে 2টা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস থেকে 7টা, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ থেকে 2টা, সেন্টেন্স থেকে 1টা, সিনোনিম অ্যান্টোনিম বিশেষ করে অ্যান্টোনিম থেকে 1টা, নাম্বার থেকে 5টা, জেন্ডার থেকে 1টা, মিনিং থেকে 1টা, কন্ডিশনাল থেকে 1টা, জেরান্ড এবং পার্টিসিপেল এগুলো এক একটা করে মোট 2টা, রাইট ফর্ম অফ ভার্বস প্লাস সাবজেক্ট অফ এগ্রিমেন্ট থেকে 6টা। চিন্তা করতে পারেন, 6টা এসেছে এবং এটা এসেছিল 22 সালে বেশি, এবং লিটারেচার থেকে 1টা। তার মানে বোঝা যাচ্ছে ইংরেজি লিটারেচার এই পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, তো বাংলা লিটারেচার খুব জরুরি, যেহেতু 9টা এসেছিল। এবার আসেন সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞানে ব্রিটিশ শাসন ও ইতিহাস, এখান থেকে এসেছে 1টি, ইতিহাস থেকে এসেছে 3টি, ইতিহাস থেকে অর্থাৎ টোটাল ইতিহাস বাংলাদেশের বা এই পুরো ভারত উপমহাদেশ সহ টোটাল ইতিহাস যেটা, এখান থেকে এসেছে 3টি, মুক্তিযুদ্ধের উপর এসেছে 5টি, ভৌগোলিক অবস্থান থেকে 2টি, সম্পদ থেকে 1টি, স্থাপনা থেকে 1টি, রাজধানী ও মুদ্রা থেকে 2টি, নদ নদী থেকে 1টি, যুদ্ধ থেকে 1টি, অর্থাৎ যুদ্ধ বলতে মানে ধরেন আপনার পুরো সারা বিশ্ব জুড়ে, অর্থাৎ আন্তর্জাতিক যুদ্ধ বলেন বা বাংলাদেশের উপরে যেটাই হোক, তবে আন্তর্জাতিক থেকে এসেছিল, একটা এসেছিল, সংবিধান থেকে 1টি, দিবস থেকে 2টি, মুঘল শাসন যেটা সেখান থেকে 2টি, সংগঠন থেকে 3টি, পূর্ণরূপ থেকে 1টি, কেন বিখ্যাত, কি কারণে বিখ্যাত আর কি, সেখান থেকে 1টি, এবং খেলাধুলা থেকে 1টি। এই প্রশ্নগুলো এসেছিল। এগুলো তো আপনার এই 16টা টপিক তো আপনারা পড়বেনই, এর পাশাপাশি পড়বেন হচ্ছে ভাষা আন্দোলন, যেহেতু এ পর্যন্ত ভাষা আন্দোলন থেকে একটাও আসেনি, কিন্তু এবার কিন্তু আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এবার কিন্তু মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের থেকে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট খুব বেশি জরুরি বর্তমান যে রাজনৈতিক অবস্থা সেখানে। এবং এর পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক যেসব প্রোগ্রামগুলো আছে, অর্থাৎ আপনার ওই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলো সম্পর্কে এবং এদের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে, প্লাস গ্রামীণ ব্যাংক, জুলাই সনদ, গণভোট এবং এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনটা হয়ে গেল, এই সম্পর্কে ভালো করে পড়ে যাবেন। ঠিক আছে, গেল এটা। এবার আসেন হচ্ছে গণিত। তো গণিতে দেখেন কি কি আসছিল। সুদ কষা থেকে 3টি এই 15 মার্কের মধ্যে, লাভ ক্ষতি থেকে 1টি, অনুপাত সমানুপাত থেকে 1টি, সংখ্যা থেকে 7টি, ভগ্নাংশ থেকে 2টি, ধারা থেকে 1টি, সরল সমীকরণ থেকে 5টি। বুঝতে পেরেছেন, এই যে বীজগণিতের এই যে অংশটা সরল সমীকরণ, এখান থেকে 5টি এসেছে। সংজ্ঞা থেকে 4টি, এই সংজ্ঞাগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে আপনার জ্যামিতিক সংজ্ঞা, অর্থাৎ ধরেন স্থূলকোণ কোনটি, স্থূলকোণ বা ধরেন আপনার সমকোণী ত্রিভুজ কোনটি, বা এই যে সংজ্ঞাগুলো আর কি, এই সংজ্ঞাগুলো বেশি এসেছে এবং এটা এসেছে 4টা। পিতা ও পুত্রের ওপরে যে অঙ্ক আছে সেখান থেকে এসেছে 1টি, জ্যামিতি থেকে এসেছে 6টি। চিন্তা করতে পারেন, 6টি এসেছে জ্যামিতি থেকে। এর পাশাপাশি আর যেটা পড়বেন তা হচ্ছে গড় ও ঐকিক নিয়ম, যেহেতু এগুলো আসেনি কিন্তু এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, অর্থাৎ আপনার সংখ্যা আর হচ্ছে জ্যামিতি এবং সংজ্ঞা, এই যে জায়গাগুলো বা সরল সমীকরণ, এই জায়গাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গণিতের বেলায়। তো এই গেল হচ্ছে আপনাদের সাজেশন। এবার আসেন হচ্ছে, আমি বলেছিলাম যে ভাইভাতে আপনাদের প্রস্তুতিটা কেমন হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। তবে তার আগে এইগুলো তো আপনারা পড়লেন, এর পাশাপাশি বিগত সালের প্রশ্নের কথা যদি বলি, প্রশ্নগুলা কোথা থেকে পড়বেন, বিগত সালের প্রশ্নগুলো, এটা তো আপনাদের জানা জরুরি। তার মানে আপনারা মানে শুধু ওইগুলো পড়ে এগুলো তো আসলে হবে না, বিষয়ভিত্তিক বিগত সালের প্রশ্ন সমাধানও করতে হবে, ওখান থেকেও হুবহু দিতে পারে। একটু দেখেন, সমাজসেবা অধিদপ্তর যেটা আছে, যেটার উপর আপনাদের মানে পরীক্ষা আর কি, ইউনিয়ন সমাজকর্মী, এই সমাজসেবা অধিদপ্তরের বিগত যে 2 টার্মের বা 2 সালের বা ধরেন 2 টার্ম আর কি, 2 সাল বলে ভুল হবে, 2 টার্মের 13 থেকে 20 গ্রেডের ভিতরে বাকি যে পরীক্ষাগুলো হয়েছে যে পদে, এই পদের প্রশ্নগুলো আপনারা পড়ে থাকবেন, পড়বেন আর কি, বাধ্যতামূলক পড়বেন। ঠিক আছে, এবার আসেন হচ্ছে 2 নম্বর, সমাজ কল্যাণ যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের অধীনে যদি 16তম গ্রেডে কোনো পরীক্ষা হয়ে থাকে কাছাকাছি সময়ে, ধরেন 5 বছরের ভিতরে, তাহলে সেইগুলা আপনারা পড়বেন। এবার আছেন নাম্বার 3 নাম্বার, এটা খুবই জরুরি, তা হচ্ছে গণপূর্ত বা পিডব্লিউডি। এই গণপূর্ত অধিদপ্তরের সাথে কিন্তু সমাজসেবা অধিদপ্তরের কাজের অনেক মিল আছে। তো এর যে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক এবং যে অফিস সহায়ক পদ আছে, এই পদের কিন্তু রিসেন্ট অনেকগুলো পরীক্ষা হয়েছে, অর্থাৎ 2024 এবং 25 সালে অনেকগুলো পরীক্ষা হয়েছে। এই পদের পরীক্ষাগুলো প্রশ্নগুলো আপনারা পড়বেন, তার যে গ্রেডেই হোক না কেন। আর শেষ যেটা, তা হচ্ছে খাদ্য ও সমবায় অধিদপ্তর, এদের সাথেও কিন্তু এই সমাজসেবা অধিদপ্তরের কাজের মিল আছে কিছু কিছু জায়গায়। তো এই খাদ্য ও সমবায় অধিদপ্তরের যে উপখাদ্য পরিদর্শক, সহকারী পরিদর্শক বা পরিদর্শক এবং অফিস সহকারী পদের
বা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের যে প্রশ্নগুলো আছে জাস্ট রিসেন্ট কয়েকটা সালের, ধরেন 24, 25 বা 23 সাল, এই যে প্রশ্নগুলো আছে এগুলো পড়বেন। আমার বিশ্বাস এই যে 4টা জিনিস বললাম এইভাবে পড়লে এবং এই যে বিষয়ভিত্তিক যে যে জায়গায় খুব জরুরি যেগুলো আমি দেখিয়েছি আপনাদের সাজেশনে, এগুলো পড়লে আপনাদের এই পরীক্ষার জন্য প্রস্তুতি পুরোপুরি 100% কমপ্লিট হয়ে যাবে। এক্সট্রা আর কোনো কিছু পড়ার দরকার নাই। বুঝতে পেরেছেন? এই গেল হচ্ছে এখানে। এবার আসেন এই যে প্রশ্নগুলো, এই যে সমাধানগুলো আপনি করলেন, এখন ধরেন আপনি আল্লাহর ইচ্ছায় চাকরি পরীক্ষা দিয়ে টিকে গেলেন। এইবার ভাইভাতে কিভাবে কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখুন। যেহেতু এটা উপজেলা ভিত্তিক নিয়োগ এবং মানে অনেকটা ধরেন আপনার মানে ইউনিয়ন পর্যায়ে নিয়োগ হবে, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনার নিজ জেলা, উপজেলা এবং ইউনিয়ন সম্পর্কে বা আপনার কাছের যে জেলা উপজেলা আছে বা ইউনিয়ন আছে সেগুলো সম্পর্কে খুব বেশি জিজ্ঞাসা করা হবে। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি একজন ইউনিয়ন সমাজকর্মী হিসাবে আপনার কাজগুলো কি থাকবে, সেই কাজগুলোকে আপনি কিভাবে মানে সম্পাদন করবেন এবং আপনি সেই কাজগুলোর জন্য কতটুকু দক্ষ, আপনার দক্ষতাগুলো কি কি, আর আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতাগুলো কিভাবে সেখানে মানে প্রয়োগ করবেন, যোগ্যতা প্রয়োগ করবেন। বুঝতে পেরেছেন? এই প্রশ্ন কিন্তু আপনাকে ভাইবা মাস্ট করবে, মাস্ট। আর শেষ যে বিষয়টা তা হচ্ছে এই সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে সমাজের জন্য আর কি বা জেলা উপজেলার জন্য যেসব উন্নয়নমূলক বা জনসেবামূলক কাজগুলো করা হয় সেই কাজগুলো কি কি তার কিছু উদাহরণ আপনাকে দিতে বলতে পারে এবং সেইগুলা কিভাবে সম্পাদিত হয় সেগুলো আপনাকে জিজ্ঞাসা করা হবে। এই টাইপেরই আর বেসিক যে ভাইবা থাকে আর কি, এরকম ভাইবাই সাধারণত করা হয়, খুব বেশি প্রশ্ন করা হয় না। বুঝতে পেরেছেন? আপনার রিটেন পরীক্ষাটা বা পিডি পরীক্ষাটাই মেইন জিনিস। এই গেল হচ্ছে আপনার ভাইবার বিষয়। শেষ আসেন হচ্ছে বুক লিস্টে আপনি কী ধরনের বই পড়বেন। দেখুন এই সমাজসেবা অধিদপ্তরে একটা কমন একটা টপিক, এই সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে যে পরীক্ষাগুলো হয় এটা খুবই চাহিদা সম্পন্ন পরীক্ষা, যার কারণে এর কিন্তু বই সরাসরি আছে। তো সেক্ষেত্রে আপনারা, আমি 5টা বইয়ের নাম বলতেছি, আপনারা এখান থেকে পড়তে পারেন। আমি একটা আমার পছন্দের বই আমি বলে দিব 5টা বলার পরে, সেখানে আমার মনে হয় ওইটা পড়লে বেশি ভালো হবে। তো নাম্বার 1 হচ্ছে প্রফেসরস সমাজসেবা অধিদপ্তর নিয়োগ সহায়িকা, এটা। নাম্বার 2 হচ্ছে ওরাকলের এই সমাজসেবা যে নিয়োগ সহায়িকা আছে এটা অধিদপ্তরের। 3 নম্বর হচ্ছে অ্যাসুরেন্সের যে সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগ সহায়িকা আছে এটা। 4 নম্বর হচ্ছে অর্কিড পাবলিকেশনসের সেম জিনিস। আর 5 নম্বর যেটা আছে তা হচ্ছে জেনুইন। এর পাশাপাশি আরও অনেক কিছু আছে, আপনি দিগদর্শনও আছে, তবে আমার কাছে এই 5টা বেস্ট মনে হয়। আমি এখান থেকে 3টা অন্তত পড়েছিলাম, অর্থাৎ প্রফেসরস, ওরাকল এবং অ্যাসুরেন্স, এই 3টা আমি পড়েছি মোটামুটি। যেহেতু আমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছিলাম, বলেছিলাম যে আমি পরীক্ষা দিতে পারিনি, বাট আমি পড়াশোনা করেছিলাম। তো সেক্ষেত্রে আপনি এই 5টার ভিতরে অ্যাসুরেন্সের যে সমাজসেবা অধিদপ্তরের যে নিয়োগ সহায়িকা বইটা আছে এটা পড়লে একটু বেশি ভালো হবে, কারণ এই বইটা বেশ ভালো ছিল। ওকে, এই আর কি, এই নিয়ে আমার আজকে আশা। আমি চেষ্টা করেছি আপনাদের এই সমাজসেবা অধিদপ্তরের এই ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা, যেটা অনেক চাহিদা সম্পন্ন একটা পরীক্ষা আর কি, বা চাকরি, খুব রিল্যাক্সের চাকরি। আপনি জায়গায় বসেই চাকরি করতে পারবেন, খুব বেশি দৌড়াদৌড়িও করা লাগবে না, আহামরি দৌড়াদৌড়ি না, যদিও বলা আছে কাজ অনেক, বাট তেমন আহামরি কোনো কাজ করা লাগে না। তো যার কারণে এই চাহিদা সম্পন্ন এই চাকরিটার জন্য খুব ভালোভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। পরীক্ষাটা যেহেতু খুব বেশি দেরি হবে না, মে মাসেই হবে ইনশাল্লাহ, মাঝামাঝিতে, তো ভালো করে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ আপনাদের এই চাকরিটা হয়ে যাবে। বিগত সালগুলোতে যদিও তেমন একটা ফেয়ার এই পরীক্ষা হয়নি এবং এর যে ইতিহাস তাতে খুব একটা ফেয়ার কখনোই হয়নি, তবে এবার আমরা আশা করতেই পারি যে ফেয়ার হবে। বুঝতে পেরেছেন? এবং এই প্রশ্নটা যদি বুয়েট করে থাকে তাহলে একটু আনফেয়ার হওয়ার সম্ভাবনা বেশি, তবে যদি অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে, আর্টস ফ্যাকাল্টি বলেন বা আইবিএ বলেন, এরা যদি করে থাকে তাহলে অনেকটাই স্বচ্ছ এবং সুন্দর বা দুর্নীতি মুক্ত নিয়োগ ইনশাল্লাহ আমরা আশা করতেই পারি। তো ভালো থাকবেন। আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি সর্বোচ্চ। এই সুন্দর এই সকাল থেকে এই মিষ্টি একটা সকাল, কিছু রোদ ছিল কিছুক্ষণ আগে, আবার এখন একটু মেঘ, আবার কিছুক্ষণ পরে হয়তো রোদ আসলেও আসতে পারে, এই টাইপের একটা, বা কিছু ঠান্ডা হালকা, আবার হালকা একটু গরম আছে, আবার একটু ভ্যাপসা আবহাওয়া, সবটা মিলিয়ে ঝিলিয়ে এই যে অসাধারণ আবহাওয়া, এই পরিবেশ থেকে আমি আপনাদেরকে বিদায় জানাচ্ছি। সকালটা এনজয় করুন, সকালটা অনেক সুন্দর হয়। সকাল যার ভালো যায় সারাদিন তার ভালো যায়, এটাই খুব মজার একটা বাক্য, এটা সত্যি কথা। আবার শেষ ভালো যায় সব ভালো তার, এটা চাকরির বেলায় অনেক বেশি সত্য হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।